ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা ৮৬। এএস গ্রুপে আজ বেশ কয়েকটা ফরেন কান্ট্রির সাথে ডিল সাইন হবে, তাই সকল বোর্ড চেয়ারম্যান উপস্থিত বাধ্যতামূলক। বিশেষ করে গ্রুপের সিইও আবরার শিকদার প্রণয়কে যথাসময়ের পূর্বে পৌঁছাতে হবে রেডি করা সব পেপারস আর ডকুমেন্ট পুনরায় খতিয়ে দেখার জন্য। প্রণয় বিজনেস ফিল্ডে নিজের বিশাল সাম্রাজ্য দাঁড় করাতে এএস গ্রুপের ওপর থেকে নিজের শেয়ার বা অনারশিপ কোনোভাবেই তুলতে দেয়নি। সে এখনও একসাথে দুটো কোম্পানির প্রতি সমানভাবে দায়ভার পালন করে চলেছে। প্রণয় মাত্র শাওয়ার শেষ করে বেরিয়েছে, কোমরে সফেদ রঙা তোয়ালে জড়িয়ে রাখা। ড্রেসিং টেবিলের বড় মিররের সামনে দাঁড়ানো সে, পুরুষের গা বেয়ে টপ টপ করে নামছে স্বচ্ছ পানির বিন্দু। দ্রুত হাতে সিক্ত চুলে পানি ঝাড়তে ব্যস্ত প্রণয়। সকাল 10টা বেজে 45 মিনিট। সে অলরেডি লেট, মিটিং টাইম 12টায়। সে বহু চেষ্টা করেও আজকাল সকাল সকাল উঠতে পারে না। আরামের ঘুম ছাড়তে ইচ্ছে করে না তার। শরীরে তোয়ালে চালাতে চালাতে আউচ বলে চমকে মৃদু আর্তনাদ করে প্রণয় চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। যুদ্ধের সাথে সৈনিকদের দেহের অবস্থা যেমন আঘাতপ্রাপ্ত ক্ষতবিক্ষত হয়, প্রণয়ের পিঠের অবস্থাও ঠিক তেমনই। নতুন পুরাতন অসংখ্য লালচে দাগে আঘাতে ক্ষতবিক্ষত। সোপ, সাবান, পানি জাতীয় হর্ষ পদার্থ লাগলেই দীর্ঘক্ষণ যাবৎ তীর করে চলে। তবু এই যন্ত্রণায় কত মধুর লাগে প্রণয়ের নিকট, কত শক্তি, কত শান্তি, কত তৃপ্তির এই ব্যথা, তা শুধু সেই জানে। ঠোঁটের কোণে তৃপ্তির হাসি চলে আসে প্রণয়ের দেহ মনে আজকাল পরিবর্তন এসেছে বেশ। প্রণয়ের মতো ডিপ্রেশন স্টেজ এনজাইমে থাকা মানুষের মুখে আজকাল বেড়েছে হাসি কয়েক গুণ। পুরুষালী শরীরের কোষে কোনো প্রতিনিয়ত প্রতিবাহিত হয় ডোপামিন, অক্সিটোন। নিয়মিত রিলেশন শৈলের উন্মাদনা বাড়িয়েছে কয়েক গুণ। মাথা ঠান্ডা রাখতে পারে এখন সে। তার উত্তাল সাগরে এখন যেন শান্তিতে গর্জন করছে। হ্যাঙ্গারে ঝুলানো ব্ল্যাক আউটফিট বের করে বিছানার উপর রাখা প্রণয়ের। তোয়াল দিয়ে শরীরের এক্সট্রা পানিটুকু মুছে সিল্কি চুলে অ্যাপ্লাই করছে জেল। দ্রুত বিছানার ওপর থেকে প্যান্ট তুলে তোয়ালে খুলতে দরজা ঠেলে হন্তদন্ত ভাবে প্রবেশ করে প্রিয়তা। হাতে 3rd সেমিস্টার ফাইনালের রেজাল্ট, চোখে মুখে উপচে পড়া উচ্ছ্বাস, খুশিতে লাফিয়ে ওঠে প্রণয়কে। আই গট হ্যান্ড আউট অফ হ্যান্ডেল দেখুন বলে ওপরের তালিকায় প্রণয়ের দিকে কমলা রঙের খামটা এগিয়ে দিতেই থম মেরে গেল প্রিয়তা। উক্ত সদৃশ্য লক্ষ্য করে শরীরে কাঁটা দিয়ে উঠেছে তার। মুখ হা হয়ে গেছে নির্বিকারে। চোখের সামনে উন্মুক্ত পুরুষকে দেখে হাত পা শিরশির করছে মেয়েটার। গায়ে কাঁটা দিয়েছে এই মুহূর্তেই। এই দৃশ্য প্রিয়তার জন্য প্রতিনিয়ত হলেও তাও অনেকটা সয়ে গেছে এখন। আগে হলে নিশ্চিত ধাক্কা সামলাতে না পেরে পটল তুলত সে। প্রিয়তার লুলুপুত দৃষ্টি দেখে ঠোঁট কামড়ে হাসে প্রণয়। কণ্ঠের গম্ভীর্য ধরে রেখেছে। লজ্জা শরম কি গলা টিপে মেরেছিস যে যখন তখন একজন প্রাপ্তবয়স্ক পুরুষের রুমে হুটহাট করে ঢুকে পড়িস? এই যে সব দেখে ফেললি, এখন আমার কি হবে? এমন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি মেরে বোকা বনে গেল যেন প্রিয়তা। হতভম্বে নাই বলে উঠল, আবারও বাড়ি দিল প্রণয়। না হ্যাঁ, আমার মতো এমন সাদে আলাভোলা সরল ছেলের ইজ্জত এভাবে চিবিয়ে খেতে লজ্জা করে না তোর? শাকচুনি, ছি ছি, এই মুখ আমি কাকে দেখাবো? লোকটার অভিনয় দেখে প্রিয়তাও নিজে পাগলের মতো মনে হলো। সে লোকটার দিকে তাক করে। রাতে গোসল করতে করতে 12 মাস সর্দি লাগিয়ে রেখেছে, আর সেই লোক কিনা তাকে 42 বার বাসর না করতে মন ভরে না। সে লোকটা নাকি আবার বলছে ইজ্জত হরণ হচ্ছে। ছি ছি, কি অপবাদ! প্রিয়তার ভাবনা সাগরে তলিয়ে থাকতে দেখে মনে মনে কুরু হাসল প্রণয়। ভণ্ডামি বিরক্ত হলো প্রিয়তা। এতক্ষণে মুখ খুলল। 1 পা 2 পা করে প্রণয়ের দিকে এগোতে এগোতেই এক ভুরু তুলে বলল, বইয়ের সামনে ঢুকে পর্দা করে চলা নতুন ফাজিল নাকি পীরের মোহাম্মদ প্রণয় সাহেব? ভণ্ডামি করেন আমার সাথে? জানেন আমি কে, কার বউ? প্রণয় চোখ সরু করে তাকালো প্রিয়তার চোখের দিকে। খেলে গেল শয়তানি তার চোখের এক দৃষ্টেই। প্রণয় এর অজান্তে পিছে ঘুরে গেল 2 পা। কোমরে ঠেকল ড্রেসিং টেবিলের সাথে। প্রিয়তা এগিয়ে এসে এক কদম প্রণয়ের গা ঘেঁষে দাঁড়ালো। তার দুপাশে ড্রেসিং টেবিলের হাত রেখেই ঝুঁকলো, নাক ঘষে ঘষে ভেজা শৈলের গ্রান নিয়ে। উফ কিয়া মাল হে, পুরা কোকেন। প্রণয় নিজের মাথাটা পেছনের দিকে ঠেলে দিয়ে বলল, ছিছি কি অশ্লীল কথাবার্তা, শাকচুনি মেয়ে ছেলে। ঠোঁট চেপে হাসলো প্রিয়তা। উন্মুক্ত ঠান্ডা শরীরে হাতের উল্টো পিঠ দিয়ে স্লাইড করতে করতে হোক্সকি কণ্ঠে বলল, দূরে যাওয়ার জন্য কি কাছে এসেছি যুবক?
বলে আস্তে আস্তে হাতটা নিচের দিকে নামাতে শুরু করলো প্রিয়তা। তা খপ করে চেপে ধরলো প্রণয়। ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে নিয়ে নিচের দিকে ইশারা করলো। আপনার এই হিট মুড যে কতবার দেখেছি, সত্যি বলতে দুর্দান্ত লেগেছে। বলে যাই বলেন আর তাই বলেন, আপনার মুভিতে কিছু একটা ব্যাপার আছে, হাজারবার দেখলেও বোর লাগে না, প্রতিবার নতুন ইন্টারেস্টিং। প্রিয়তার এমন দুঃসাহসী বাক্য চরণ দেখে চোখ বড় করে ফেলে প্রণয়। কি হলো স্বামী, খুলে দেব আপনার বন্ধ দুয়ারে তালা? রিন্ডি নিয়ে কণ্ঠে ঘন হয়ে আসলো যেন প্রণয়েরও। ভীষণ বাদামি নেত্র জোড়ায় রমণীর পানে নিবদ্ধ। রমণীর শান্ত দীঘল নীলাভ চোখের নেত্রের মনটা লাফাচ্ছে। ঘাড় গালার কপালের ভাঁজে জমা হয়েছে বিন্দু বিন্দু শিশির। মনে বাঘিনীর সিংহ শিকার করতে এসে মনে নিজেই ভয় পাচ্ছে। তলের ওপরে হাত রাখতেই ফের প্রিয়তার নিজের বিশেষ স্থানে কোনো শক্ত করে চেপে ধরতে বলল। বেয়াদবের মতো তোয়ালে ধরে টানাটানি করছিস কেন? ছাড় ছাড় বলছি। পনের কাণ্ড দেখে চোখ বড় করলো ফেললো প্রিয়তা। লোকটার শয়তানি দেখে ফেললো। যাতে মাতাল তালে ঠিক জামাই। হাতে প্রিয়তার মুঠো করে শক্ত করে চেপে টেনে ধরে প্রণয়। প্রিয়তা প্রণয়ের একদম কাছে গিয়ে তার বাগালে আলতো করে হাত রাখলো। কানের লতিতে ঠোঁট ছুঁয়ে কানে কানে বলল, আর যদি না ছাড়ি, পুরুষ নির্যাতনের মামলা দিব আমি। কার নামে দেবেন? বইয়ের নামে? আচ্ছা, পুলিশে কি বলবেন শুনি? যে বউ আমার তলে ধরে টান দিয়েছে? পুলিশ তো বীর পুরুষ বলে আখ্যায়িত করবে। আমি বলবো আমার মাল আমি সামলাবো, তাতে আপনার কি? প্রণয় মৃদু হেসে বল প্রয়োগ করলো। অভিনয় করতে করতে বলল, ইস কি বেজত মেয়ে মানুষ। সর সাতচুনি, নজর দেওয়া বন্ধ কর, কালো হয়ে যাব। নজর তো আমি দেবই। বলে প্রণয়ের পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালো প্রিয়তা। তোয়ালে ছেড়ে প্রণয়ের চুল টেনে ধরলো দু হাতে। প্রিয়তার উদ্দেশ্য বুঝতে পেরে মাথা নিচু করে এলিয়ে দিল প্রণয়। আর্তনাতি সুরে বলল, সাতচুনি তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। প্রিয়তা বিরক্ত হয়ে আবারও জেল সেট করা চুলগুলো এলোমেলো করে দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেওয়াই পূর্ণ নেশালো গলায় বলল, আমার দেহ চাই, মন দিয়ে আচার দেব নাকি? বলেই উষ্টের ভাঁজে উষ্ঠ মিলালো প্রিয়তা। বলিষ্ঠ দুহাতে প্রিয়তার বাঁধনে কোমর আঁকড়ে ধরল প্রণয়ে। 4 আঙ্গুলে দাবিয়ে দিল কোমরের ফর্সা চামড়ায়। ড্রাগের ন্যায় তীব্র নেশা হলহল করে ছড়াতে লাগলো প্রণয়ের রক্তে। ঠোঁট ছেড়ে প্রিয়তাকে ঘুরিয়ে নিজের জায়গায় দাঁড় করে দিল প্রণয়। ড্রেসিং টেবিলের সাথে সজোরে চেপে ধরে আবারও পাগলের মতো হামলে পড়ে প্রিয়তার শিমুল ফুলোর ন্যায় তুলতুলে অধরে। প্রিয়তা দিশেহারা হয়ে পড়ল। নিঃশ্বাসের গতি অস্বাভাবিক হলো। হাতের ধাক্কায় ড্রেসিং টেবিলের ওপর সজোরে একটা প্রসাধনী মেঝেতে ছুঁড়ে ফেললো প্রণয়। কোমর আঁকড়ে তুলে বসালো ড্রেসিং টেবিলের ওপর। প্রিয়তা কাঁপছে, ঠোঁট ছিঁড়ে রক্ত বেরিয়ে আসার ঠোঁট ছিঁড়ে এলোমেলো নিঃশ্বাস ফেলছে প্রণয়ও। সে 2 সেকেন্ড কিছু করলো না, কেবল মাদকতায় ডুবে চোখে নেশাগ্রস্তভাবে তাকিয়ে রইল প্রিয়তার সর্বকায়াতে। পুরুষের ছোঁয়া পেতেই নারী শরীরে সৌন্দর্য ফুটে উঠেছে যেন গোলাপের ফুলের মতোই। চোখ বন্ধ করতে নিঃশ্বাস হলো দ্রুত প্রিয়তা। ঠোঁট দুটো ফাঁক করে অবিন্যস্তভাবে নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। আতকে ওঠে প্রণয়ের পিঠ খামচে ধরে প্রিয়তা। অবশ্যই তার চোখ বন্ধ হয়ে গেল আপনা আপনি। একের পর এক সংলগ্ন বেসম স্পর্শে দিশেহারা প্রণয়। উন্মাদনা এক পর্যায়ে উড়ুতে গরম শক্ত অনুভবী ধাঁচের কিছু একটা রসিত অনুভব করতেই হাতে লাগালো বারবার। এদিকে প্রণয়ের আদরের তীব্রতা ভীষণ থেকে ভীষণ হচ্ছে। প্রিয়তা না চাইতে অস্ফুট গোঙানি বেরিয়ে আসে তার মুখ দিয়ে। সুখের তাড়নায় বোধ হয় মৃত্যু হবে মেয়েটার। সে প্রণয়ের ঘাড় চেপে ধরে খামচে দিতে থাকে। উত্তেজনায় ছটফট করতে থাকে আচমকা। প্রিয়তার হাত ঠেলে ভীষণ শক্তভাবে উন্মুক্ত করে নেয় প্রণয়। আই হোল্ড দিস সুইট। শরীরের খেলায় মাতোয়ারা প্রিয়তা। কোনো কথা কান দিয়ে যাচ্ছে না যেন, ঘুরে আছে সে। কিন্তু গরম জিনিসটা ধ্যাস পারতেই অনেকটা ঘোর কেটে গেল প্রিয়তার। বাধ্য হয়ে দৃষ্টি মেলল। চোখ মেলতে দৃষ্টপথ সর্বপ্রথম যেটা ভেসে উঠল সেটা দেখেই গলার কাছে নিঃশ্বাস দম বন্ধ হয়ে আসছে প্রিয়তার। শরীরে ঝাঁকুনিতে উঠেছে, পা যেন শিরশির করে উঠেছে দৌড় দেওয়ার জন্য। সে বুঝি গলে গেল, আর রক্ষা নেই। কিন্তু কাল রাতের ব্যথায় শরীরে কাঁপছে এখনো। আটকে ঢোক গিলল প্রিয়তা। নাজুক দেহে আছড়ে পড়া লোকটার উন্মুক্ত বেসামাল শ্বাস প্রশ্বাস অঙ্গ জ্বালিয়ে দিচ্ছে প্রিয়তার। সে ভরে চোখ বুঝে নিল। সাথে সাথে কাহিলতিতে উষ্ণ আদরের ছোঁয়া পেল। শোনা গেল গভীর ফিসলে কণ্ঠ, আমার ছোঁয়ায় বিষ আছে জান, গিলে নে এই বিষ। তোকে মৃত্যু দেব কিনা জানি না, তবে সুখে পাগল করে দিব নিশ্চিত। বুকের ভেতর মাদল বেজে ওঠে প্রিয়তার। কণ্ঠ শুকনো। ড্রেসিং টেবিল খামচে ধরল সে। আর এই দুর্বলতার সুযোগ নিল প্রিয়তা।
প্রিয়তা। দুহাতে বুকে ভর রেখে জোরে ধাক্কা দিল, দুপা পিছিয়ে গেল প্রণয়। কিছু বুঝে ওঠার আগেই তাকে নেশার সমুদ্রে ছুঁড়ে মেরে দৌড়ে পালালো প্রিয়তা। এহেন কাণ্ডে বোকা বনে গেল প্রণয়। এমন পরিস্থিতিতে ছেড়ে গেলে কোন পুরুষই সহ্য করতে পারে না। চরম সুখের তাড়নায় শরীরের আন্দোলন করে উঠল, যা প্রণয় ওপর দেখা গেল আরো ভয়ঙ্কর ভাবে। সে অস্থির কণ্ঠে পিছু ডাকলো, যা দাঁড়া বলছি। দাঁড়া না হলে। কিন্তু দাঁড়ালো না প্রিয়তা, যান হাতে নিয়ে পালালো। প্রণয় ছাড়ার পাত্র কোথায়? এক্ষুনি কাছে না পেলে পাগল হয়ে যাবে, নয় মরে যাবে। প্রণয় দ্রুত সোফার উপর থাকা ট্রাউজারটা গায়ে কোনো মতে জড়িয়ে নিল। প্রিয়তা তিনতলার করিডোর পেরিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে 4 তলায় উঠতে গেলে হাসতে হাসতে দৌড়াচ্ছে প্রিয়তা, তার পেছন পেছন প্রণয়। প্রিয়তার আত্মরক্ষাতে দৌড়ে 4 তলার শেষে প্রেমের আর্ট গ্যালারিতে ঢুকে পড়ল। দরজা বন্ধ করে দেওয়ায় পূর্বেই দুটো বলিষ্ঠ হাত বলপূর্বক চেপে ধরেছে দরজায়। তার শরীর জ্বলছে, চোখ দুটো উপচে পড়েছে কামড়ার জোয়ারে। কামনার জোয়ারে। প্রিয়তা ঢোক গিলে ভরতে চোখে তাকালো। প্রণয় দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে প্রিয়তার বাঁকানো কোমর আঁকড়ে ধরে নিজের দিকে হ্যাঁচকা টান দিল। সাথে সাথে হুড়মুড় করে বুকের উপর আছড়ে পড়ল প্রিয়তা। চোখ বন্ধ করে ফেলেছে প্রিয়তা। সে নিশ্চিত এবার আর তার কোনো নিস্তার নেই। ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল প্রণয়। পাগলামির শীর্ষে চলে গেছে প্রণয়। প্রিয়তা তার লক্ষ্য করলো না। সে কেবল একজনের দিকে ফলফল চোখে তাকিয়েছিল, তাদের দিকে। পুরো গ্যালারি জুড়ে আগুনিক ক্রেচ, পেন্টিং, ক্যানভাস, ব্রাশ, অয়েল, কত কিছু। তবে প্রেম বা উষা কেউ নেই। গ্যালারি পুরো ফাঁকা দেখে মনে মনে ভীষণ খুশি হলো প্রণয়। একটানে প্রিয়তার টি শার্ট খুলে ফেলতে ফেলতে বলল, মাঠ পুরো ফাঁকা যান, আজ মনের মতো আঁকবো আমি তোমার শরীর ক্যানভাসে। বলে প্রিয়তাকে পাগলের ন্যায় জড়িয়ে ধরে টুলের ওপরও চেপে ধরল প্রণয়। তার কালচেলার ঠোঁট দুটো যেন নিষিদ্ধ কোনো সরোবরের পেয়ালা। প্রিয়তার ধবধবে ফর্সা শরীরে মুখ ডুবিয়ে দিল প্রণয়। কালো ব্রায়ে স্ট্রিচ খুলতে খুলতেই চোখ রাঙিয়ে বলল, এবার যদি একটু ডিস্টার্ব করেছিস তো জানের মায়া কি ছেড়ে দিয়েছিস? কথা বলতে বলতে দুটো তৃষ্ণার্ত শরীর অদিম মিলনের খেলায় মত্ত হয়ে গেল। সীমানা ছাড়ানো ভালোবাসার কিছু মধুর সময় অতিবাহিত হতেই পাগলামি বাড়ল। টুলটা কমফোর্টেবল না হওয়ায় ঠিকঠাক আরাম পাচ্ছে না প্রণয়। চাপা বিরক্তি নিয়ে নেশায় বোধ হয়ে বলল, ধুর, এখান থেকে নাম, মেঝেতে আয় যান। প্রিয়তা বাধ্য হয়ে মেয়ের মতো টুল থেকে নেমে মেঝেতে চলে গেল। তাদের তুমুল তাণ্ডবে এদিক সেদিক ধাক্কা লাগছে, ঠাস ঠাস করে আশেপাশে রঙের কৌটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, ছিটকে লাগছে শরীরেও। তবে এতে কোনো হুঁশ নেই দুজনের। প্রিয়তাকে আষ্টে পৃষ্ঠে রেখেছে প্রণয়ের পিঠে পাঁজরে। প্রিয়তা সহ্য করতে না পেরে অবিরাম ঘাড়ে গলায় বাহুতে কামড়াচ্ছে, রক্তাক্ত করে দিচ্ছে প্রিয় পুরুষকে। প্রণয় কিছু বলছে না। প্রায় 20 মিনিট পর হঠাৎ দরজায় কড়াঘাতের শব্দ হলো। বাইরে থেকে প্রেমের কণ্ঠ শোনা যাচ্ছে। ভেতরে কে? দরজা খোলো। ভাইয়ের কণ্ঠ শুনেই শোনার ভান করলো প্রণয়। সম্পূর্ণ ইগনোর করে গেল। পাগলামি একটু লাগাম টানলো না, বরং আরো গভীর হলো। তীব্র থেকে তীব্র আদরে চাদর মুড়িয়ে দিল প্রিয়তাকে। সে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য এক জগতে বিচরণ করছে সে। মেঝেতে জীর্ণ শীর্ণ লাল রঙের আঙ্গুল ডুবিয়ে প্রণয় প্রিয়তার উদরে উষ্ণ ক্যানভাসে আলতো করে লেপটে দিল। তাদের জামাকাপড় কোথায় তারা নিজেরাও জানে না। এদিকে প্রেমের দরজা ধাক্কানো শব্দ পাল্লা দিয়ে বাড়ছে। আরো 15 মিনিট পর থামলো প্রণয়। সে তীব্রতায় কাঙ্ক্ষিত আনন্দের মুহূর্তে পৌঁছালো দুজন। নিজেদের উত্তল ভালোবাসার সবটুকু প্রিয়তার মধ্যে ঢেলে দিল প্রণয়। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। প্রিয়তার অবস্থা নাজেহাল, তার অবস্থাও ভালো না। দুজনেই আচরক কামড়ে, সাথে সাথে রক্তের মাখামাখি। দ্রুত নিঃশ্বাস ফেলছে প্রিয়তা। শরীর কাঁপছে এখনো। প্রণয়ের বুকের উষ্ণতায় লেপটে এমনভাবে যেন এ দেহের অংশ বাহিরে কেউ নেই। কিছুক্ষণের সময় নিয়ে স্বাভাবিক হলো প্রিয়তা। লজ্জায় মরে যাচ্ছে সেই অবস্থায়। কিছুতেই প্রেমের সামনে যেতে পারবে না। কার্যক্রম শেষ করে প্রিয়তাকে বুকে টেনে নিল প্রণয়। বরাবরের মতো একটা ললাটে দীর্ঘ চুমু নাকলো। চরম তৃপ্তিতে বুকের সাথে জড়িয়ে রাখলো কিছুক্ষণ। অতঃপর নিজের হাত আবারও জামা ভিতর দিয়ে সযত্নে বাড়িয়ে দিল। হাত টেনে ধরল প্রিয়তা। দুপাশে মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। গালে হাত রাখলো প্রণয়। কপালে চুমু দিয়ে নিজের পেছন লুকিয়ে নিল। এগিয়ে গিয়ে দরজা খুলে দিল প্রণয়। এক ঝাটকায় ঝাড়ি দেওয়ার প্রস্তুতি নিয়েছিল প্রেম, কিন্তু দরজা খুলতেই নিজের বড় ভাইকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে পেটের মধ্যে সব কথা গুটিয়ে ফেলেছে সে। প্রণয়ের পিছনে লম্বা চুল নাড়াচাড়া করতে দেখে প্রেম। দুজনের অবস্থা দেখে এক মুহূর্তে সবটা বুঝে গেল। এবার কিছু বলা তো দূরের কথা, লজ্জায় চোখ তুলে তাকাতে পারলো না প্রেম। মাথা নিচু হয়ে গেল আপনা আপনি। সে নিশ্চুপ হেসে দরজা ছেড়ে দাঁড়ালো। প্রিয়তা
প্রিয়তাকে আগলে রেখেই গেল প্রণয়। মিটমিট হেসে ভেতরে চলে গেল প্রেম। ওদের দুজনের একসাথে এমন অবস্থায় দেখে প্রহেলিকার কলিজা চিরে ফালি ফালি হয়ে গেল নিমিষে। সর্বাঙ্গ চলে গেল অনীহান যন্ত্রণায়। গ্যালারি থেকে বেরিয়ে প্রিয়তাকে কোলে তুলে সিঁড়ি বেয়ে 3 তলায় নেমে এলো প্রণয়। মুখে দুহাত চেপে ঝরঝর করে কান্না করে দিল প্রহেলিকা। ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে দেখতেই তার অন্তরপুরে ছাই হয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষটা অন্য কারোর সুখে রঙিন। বিষয়টা ভাবতে গেলে বুকটা ফেটে যায় তার। মাটিতে লুটিয়ে প্রহেলিকা চিৎকার করে কাটতে মন চাইছে। সে পাগলের মতো ছুটে কয়েক পা এগোতে ধারাম করে দরজায় খিল দিল সাথে সাথে। বিরক্তিতে মুখ কুঁচকে গেল প্রিয়স্মিতার। বাহু ডলতে ডলতে মুখ বিকৃত করে বলল, মাথায় কি কুদরতি ঠাড়া পড়েছে? এভাবে দৌড়াচ্ছ কেন? বলতে বলতে প্রহেলিকার পানে চোখ পড়তেই থেমে গেল প্রিয়স্মিতা। দুপুরের মাঝে বরাবরের ভাঁজ আপনা আপনি হলো। নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না প্রহেলিকা। চিৎকার করে মুমূর্ষ কান্নায় ভেঙে পড়ল প্রিয়স্মিতার সামনে। হাঁটু মুড়ে বসে গেল মেঝেতে। দুহাতে মুখ চেপে নির্যাতন নির্লিপার বিলাপ করতে লাগলো পাগলের মতো। ঘটনা বুঝতে পারলো না প্রিয়স্মিতা। মনের কোণে কোথাও একটা সামান্য খারাপ লাগা অনুভূত হলো। একতরফা ভালোবাসা যে কি জ্বালা সে প্রিয়স্মিতা বোঝে। মনে খারাপ লাগা থাকলেও চোখে মুখে করল না তা প্রকাশ। গড়া গলায় বলল, ছি, এত বেহায়া হয়ে গেছো? এত বিয়ে হয়ে বেঁচে থাকা থেকে মরে যাওয়া ভালো। দেখেছো এই লোকটা তোমাকে ভালোবাসে না। প্রহেলিকার ঝাপসা চোখে তাকে আচমকা জড়িয়ে ধরে প্রিয়স্মিতাকে হেঁচকি তুলে বলল, আমি তো পারি না ভুলে যেতে আমার ভালোবাসাকে। আমি কিছুতেই পারি না ভুলতে, কিছুতেই না। আমার খুব কষ্ট হয়। আচমকা চেপে ধরার প্রথমে ভরকে গিয়েছিল প্রিয়স্মিতা, কিন্তু এবার নিজেকে সামনে নিল। প্রিয়স্মিতা শান্ত হয়ে বলল, কি করতে বলছো? শুধু আমার প্রণয়কে পাইয়ে দাও। এটা সম্ভব না। দেখো, ভালোবাসার ভাবে পাওয়া যায় না। ভালোবাসা, ঘৃণা এগুলো মনের ব্যাপার। এখানে ব্যক্তির নিজস্ব কোনো ভূমিকা নেই। আমি এসব কিছু জানি না। আমি শুধু আর এগুলো সহ্য করতে পারছি না। শুধু কি? শুধু আমার প্রণয়কে চাই। প্রণয় তোমাকে চায় না, তবুও আমি চাই। ভালো না বাসুক, মিথ্যা হোক, আগের মতো হোক, তবুও চাই। প্রিয়স্মিতা আর কিছু বলল না, কারণ সে একে বুঝিয়ে লাভ নেই তা খুব ভালো করেই জানে। যাই হোক, এই বদ্ধ উন্মাদনা কিছু বুঝতে চায় না। আর তাছাড়া এই হিজিবিজি ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নেই। তারপরও কিছু একটা ভেবে কুটিল হাসলো প্রিয়স্মিতা। প্রহেলিকার ফায়দা। কতবার সে নিজে থেকে নিজেকে যথেষ্ট সন্দিহান প্রিয়স্মিতা। তবে শিকদার বাড়ি থেকে সে পুরো ফিনিশ হয়ে যাবে এটা পুরো নিশ্চিত। সার্টিফিকেট ছাড়া ডাক্তার হিসেবে রাঙামাটির এক ছোট গ্রামে ভালোই ডাকনাম অর্জন করেছে আবির্ভাব। সে চায় এই গ্রামের লোকেদের ভিড়ে হাইলাইট হতে, তবুও হয়ে গেছে। তার দেওয়া মানসিক থেরাপি অনেকে সুস্থ করেছে, অনেকে উপশম পেয়েছে। সকলের মতামত সে একজন দক্ষ উন্নত মানের ডক্টর হওয়ার যোগ্যতা রাখে। বাড়িওয়ালার মেয়ের অবস্থা আগের থেকে অনেকটা বেটার। দীর্ঘ অনেক বছর পর যে মেয়ে উন্মাদ ছিল সে এখন ধীরে ধীরে সুস্থের দিকে ধাবিত হচ্ছে। অবশ্য এটা নিয়ে সে তার দুশ্চিন্তা শেষ। সে খুব ভালো মতো জানে এভাবে চলতে থাকলে তাদের ধরা পড়াটা খুব নিকটে। কেউ ঠেকাতে পারবে না। তার আগেই তাদের এখান থেকে পালাতে হবে। কিন্তু কিভাবে? জমানো টাকা পয়সা সবই শেষ হয়ে গেছে। এখন দিন এনে দিন খেতে হচ্ছে তাদের। সোনার চামচ মুখে দিয়ে জন্মানো আবির্ভাব যে কিনা কখনো স্টেটোস্কোপ ধরা ছাড়া আর কোনো কাজ করেনি, তাকে এখন দিনমজুরও করতে হয়। অবশ্য এতেও সন্তুষ্ট আবির্ভাব। সৃষ্টিকর্তার ওপর বিন্দুমাত্র অভিযোগ নেই। সে সর্বক্ষণ প্রার্থনা করে সারা জীবন যদি আরও দুর্ভোগ আসুক, যতই পরীক্ষা দিতে হয় হোক, কিন্তু সব কিছুর জন্য সে প্রস্তুত। সে খুব করে চায় এমন করে বাকিটা জীবন পার করে দিতে, আর যেন কোনো ঝড়ঝাপটা না আসে। আসলে সুখ শান্তি মনের ব্যাপার। টাকা পয়সা তো বিলাসিতা। মনের সুখ থাকলে সবটাই সুখী মনে হয়। শরীরটা আজকাল বেশ খারাপ যাচ্ছে সে তার, কেন কে জানে। কোনো খাবার মুখে তুলতে চায় না। মাঝে মাঝে কোমরের তলপেট জুড়ে ভীষণ ব্যথা, সামান্য গন্ধ শরীর গুলে বমি পায়। নিজের অসুস্থতাও কোনো রকমে চেপে রেখেছে সে এখন নিজের অসুস্থতার কথা শুনিয়ে আলাদা ঝামেলা বয়ে আনতে চায় না। বাড়ির পেছনে ছোট্ট পুকুর পাড়ে বসে মাছ পরিষ্কার করছে সে। তার কি আশ্চর্য, আজকাল মাছ মাংসের গন্ধ বমি আসে। কিন্তু আবির্ভাব আবার নিরামিষ পড়তে ভাত মুখে তুলতে চায় না। শ্বাস আটকে রুই মাছের মাথা পরিষ্কার করছে শ্বেতা। ফুলকা সরিয়ে কানটা কাটতেই জান বেরিয়ে যাচ্ছে তার। মাছটা বেশ পাকা, তাই এত শক্ত। শ্বেতা পুকুর পাড়ে বসে থাকতে দেখে বাড়িওয়ালার স্ত্রী গরুর মাংসের লাল গামলা নিয়ে
পাশে এসে বসলেন। ভদ্রমহিলা বউটার দিকে তাকিয়ে হেসে বললেন, এই বউ, পাশের বাড়িতে গরু জবাই দিছে, তোর চাচা 2 কেজি গরু নিয়ে এসেছে, 1 কেজি নিয়ে যাস। ওনার কথা শুনে চোখ বড় বড় করে ফেলল শ্বেতা। মনে মনে আওড়ালো, গরুর মাংস? বাড়িওয়ালার স্ত্রী পুনরায় বললেন, তোর চোখে এত শুকনা কেন রে বউ? মাংস কি আমি ধুয়ে পরিষ্কার করে দিব? বাড়িওয়ালার স্ত্রী পুনরায় তাকালো শ্বেতার দিকে। শ্বেতা হাসার চেষ্টা করলো, সাবধানে কথা কাটিয়ে বলল, শরীরটা একটু খারাপ যাচ্ছে তো চাচি? এমনি ঠিক আছে, কিন্তু গরুর মাংস আমি আগে খেতাম, কিন্তু এখন অ্যালার্জি হয়ে যায়, তাই খাই না। আর উনি তো মাংসই খায় না। ভদ্রমহিলা হাসি হাসি মুখটা মলিন হলো। তিনি মন খারাপ করে বলল, সত্যি তোরা খাবি না? শ্বেতা দুপাশে মাথা নাড়িয়ে বলল, না চাচি। গা দিয়ে লাল লাল র্যাশ বের হয়। ভদ্রমহিলা আর কি বলবে? অসাবধানতায় হাতটা নাকের কাছে নিতেই হুট করে আবারও গা গুলিয়ে এলো শ্বেতার। মেয়েটা অস্থির হয়ে গেল মুহূর্তে, গড়গড় করে বমি করে দিল। বাড়িওয়ালা চাচি আচানক এহেন কাণ্ডে হকচকালো। গামলা ফেলে ছুটলো অন্দর ঘরের দিকে। জারেতে করে পানি নিয়ে এসে পাশে বসে পিঠ মালিশ করে দিতে লাগলো। সেটা বমি করতে করতে অবস্থা কাহিল। বাড়িওয়ালা চাচি মাথা পিঠে হাত বুলাতে বুলাতে পানি খাইয়ে দিচ্ছেন। আহা আহা, আস্তে খা আস্তে খা। সেটা পানি খেয়ে শান্ত হলো। চোখে দিয়ে তার ঝরঝর করে পানি পড়ছে। সেটা উপর নিচ মাথা দোলা। বাড়িওয়ালা যখন জিজ্ঞাসা করলো জহুরি চোখে পর্যবেক্ষণ করে, তোর সবকিছুতেই গন্ধ আসে বউ? সে তো উপর নিচ মাথা দুলিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ে। জি। খাইতে পারোস? জি না। তোর সে শরীর খারাপ হয়েছে কবে? এমন প্রশ্নে প্রথমে কিছুটা বিব্রত হলো শ্বেতা। মিনমিনিয়ে গলায় বলল, হয়নি অনেক দিন, ঠিক হিসেব করিনি, হবে হয়তো 3-4 মাস। বাড়িওয়ালা চাচি চোখ বড় বড় করে ফেললেন মেয়েটার কথায়। নিজের মাথায় হাত দিয়ে বললেন, এই মাই এগুলো কি কথা কও? হ্যাঁ, তুমি কি এখনো ছোট আছো? তোমার এতদিন শরীর খারাপ হয় না, তারপর তুমি কিছু বোঝো না? সেটা কিছুটা বিষময় নিয়ে বলল, কি বুঝবো? আমার তো প্রায় 2-3 মাস পিরিয়ড অফ থাকে। আগের সময় এখনকার সময় এক। তুমি কি জানো তুমি যে পতি? ভদ্রমহিলার কথায় শরীরের পশম দাঁড়িয়ে গেল শ্বেতার। কি বলে তিনি ফের বললেন, দেখো বউ, এই চোখ তো আর ভুল না, তবুও নিশ্চিত হইতে ওই যে দেখো দোকান, সব কিছু পাওয়া যায়, ওইখান থেকে পরীক্ষা করার কাঠি নিয়ে আইসা দেখো। ওনার কথা কান্দে ঢুকালো না শ্বেতা। ভেতরে কেঁপে উঠলো অজানা ভয়ে, হাত পা ঠান্ডা হয়ে আসছে মুহূর্তেই। এ কথা যদি সত্যি হয় তাহলে কি করবে শ্বেতা? কি জবাব দিবে আবির্ভাবকে যে সে এতটা কেয়ারলেস? আর ভাবতে পারলো না শ্বেতা। তাদের নিজেদের জীবনের কোনো নিশ্চয়তা নেই, তার মাঝে আবার নতুন কেউ এলে। মেয়েটার ভাবনা সাগরে তলিয়ে যেতেই কাঁধে হাত রাখলো বাড়িওয়ালা চাচি। সে খুশি নাকি দুঃখ পাবে বুঝতে পারছে না ঠিক। সে তার রান্নাবান্না শেষ করে বাড়িওয়ালা চাচির কথা মতো ফার্মেসি থেকে একটা প্রেগনেন্সি কিট এনে টেস্ট করলো। রেজাল্ট দেখে হাত পা অবেশ হয়ে এলো সে তার। মায়াবী চোখ দুটো টলমল করছে সে তার। আপনা আপনি হাত চলে গেল পেটে। এ কোন নরকের? সে আবার নিষ্পাপ বাচ্চাকে ফেলতে চাচ্ছে। আচমকা মুখ চেপে ফুঁপে কেঁদে ওঠে সে তা বিড়বিড় করে বলে, এই পরিবেশে তো তোমার আসার জন্য উপযুক্ত নয়, তাহলে তুমি কেন এলে? এখন তোমাকে কিভাবে একটা সুস্থ ভবিষ্যৎ দিব? আমাদের সর্বনাশা জীবনে তোমাকে কেন জড়ালাম আমরা? মুখ চেপে ডুকরে ওঠে শ্বেতা। সাথে সাথে দরজার করাঘাত। বাইরে থেকে শোনা গেল আবির্ভাবের বিধ্বস্ত কণ্ঠ, মাই লাভ। শ্বেতা তড়িৎ গতিতে চোখ মুখ মুছে নিল। হাতে থাকা কিটটা দ্রুত লুকিয়ে বিছানার তলে চোখ মুখে স্বাভাবিকতা আনার চেষ্টা করে। দরজার ছিটকিনি খুলে দেয়। সাথে সাথে তার বুকে চাপটে পড়ে আবির্ভাব। সমগ্র শরীরের ক্লান্তি যেন শেষ হয়ে গেছে তার। সে তার পিঠ জড়িয়ে ধরে পুরুষালী বুকে মুখ গুজলো। ঘামার্ত শরীর থেকে ঘামের গন্ধ আসছে। সে তা মিনিট 5 জড়িয়ে ধরে বলল, হয়েছে, যান সরুন, গোসল করে আসুন, আমি খাবার দিচ্ছি। আরও টাইম ধরে আঁকড়ে ধরে রাখলো আবির্ভাব। ওইমানিক কণ্ঠে বলল, ইস, খালি আমাকে তাড়ানোর পায় তারা। আচ্ছা, আমার সুখ কি সহ্য হয় না তোমার? উফ, হয়েছে, কত ঢং, বলে আবির্ভাবকে ঠেলে গোসলের দিকে পাঠিয়ে দিতে চাইলো শ্বেতা। আবির্ভাব ঘরের বাইরে দাঁড়িয়ে পরনের টি শার্ট খুলে ফেললো। শ্বেতা সাবান, গামছা আর লুঙ্গি হাতে নিয়ে গিয়ে বলল, যান। আবির্ভাব দুষ্টু হেসে হাতে টান দিতে আচমকা দুষ্টু সে কাছে টেনে নিল। আশেপাশে তাদের বুকে ধাক্কা দিল শ্বেতা। বাড়িওয়ালার মেয়ে কেমন কাতর চোখে তাকিয়ে তাদের দিকে। শ্বেতা বাড়ি ঝাড়ি মেরে বলল, নির্লজ্জ পুরুষ মানুষ, এটা কি বাড়ি পাইছেন? আশেপাশে কত মানুষ আছে, ছাড়ুন, যান গিয়ে গোসল করে নিন, বলে লুঙ্গিটা মুখে ছুঁড়ে মেরে চলে গেল শ্বেতা। ঘাড় চুলকে হাসলো আবির্ভাব। গোসলখানাটাও বাড়ি থেকে পেছনের দিকে। 4 কোণায় বাঁশের খুঁটি ঘেরা, কালো পলিথিনে ঘেরা ছোট্ট একটা ঘর। দীর্ঘশ্বাস ফেলে আবির্ভাবও চলে গেল গোসল দিতে। ঘামে ভেজা শরীরটা তার চটচট করছে।
40 তলা ভবনে কনফারেন্স রুমে আলো নেভানো, কেবল দেওয়ালে টানানো প্রজেক্টর স্ক্রিন, অন্ধকার আচ্ছন্ন চারপাশ। মিটিং শুরু হয়েছে আরো ঘন্টাখানেক। সকলে মনোযোগ দিয়ে তা দেখছে। সাদমান শিকদার, প্রণয় শিকদার সহ এস গ্রুপের সকল বোর্ড মেম্বার উপস্থিত। ফরেনার কাইন্ডের চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ দেখা যাচ্ছে। 40 মিনিট যেতে না যেতেই বের হচ্ছে সে। হালকা হাসলো প্রণয়। এরই মাঝে বাহির থেকে মৃদু শোরগোলের আওয়াজ পেল প্রণয়। চেয়ারটা পেছনের দিকে এলিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো বাহিরে। ট্রান্সপোর্ট গ্লাস হতে বাইরের পিয়ন আর সিকিউরিটি গার্ড নিয়ে তর্কাতর্কি হচ্ছে, কথা কাটাকাটি দেখতে পাচ্ছে প্রণয়, কিন্তু শুনতে পাচ্ছে না। ভুরু কুঁচকালো প্রণয়। ভেতরে যাওয়া যাবে না, গুরুগম্ভীর মিটিং চলছে, কিন্তু স্যারের কাছে আমার যাওয়াটা জরুরি। এসব শুনবো না, যত জরুরি হোক পরে, কিন্তু বললাম না এখন। পিয়নের অসহায় দৃষ্টি তাকানো দেখলো প্রণয়। ভেতরে ওদের দিকে তাকিয়ে আছে। বসের এদিকে চেয়ে থাকতে দেখে পিয়ন খুশি হলো। ইশারে কিছু একটা বললো, কিন্তু সঠিক বুঝতে পারলো না প্রণয়। হাতে ইশারে ভেতরে ডাকলো। গার্ড আর কিছু বলতে না পারেই দরজা খুলে দিল। পিয়ন পা টিপে টিপে কাছে আসলো। স্যার, দুজন মহিলা বাইরে আপনাকে নিয়ে ভীষণ ঝামেলা পাকিয়েছে। তাদের জন্য 10th ফ্লোরের শান্তি বিঘ্নপ্রভূত হচ্ছে। হাতাহাতি পর্যায়ে চলে গেছে। কি ভয়ঙ্কর মহিলা দুটো। কোন মহিলা? আপনার দুজন? হোয়াট রাবিশ। মায়ের থেকে মাসির দরদ বেশি, তাই না বড় আপু? আমার স্বামী, আমি বুঝবো। তোমার তো অত মাথা ঘামানোর দরকার নেই। একদম স্বামী নিয়ে কড়া কথা বলবি না, একদম গায়ে পড়ে ঝামেলা করবি না প্রিয়। এতদিন কোথায় ছিলি? প্রতিদিন তো খাবার আমি নিয়ে আসতাম, তাই আজও আমি আনবো। এতদিন আমার স্বামী দেখাশোনা করার জন্য ধন্যবাদ। এখন তুমি যেতে পারো। এত স্বামী করিস না, মানুষ সন্দেহ করবে। তুমি কি করতে পারছো না? হিংসে হচ্ছে তোমার? বেশ করছি, তুই যা এখান থেকে। না, তুমি যাও। পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে 20 মিনিট ধরে প্রহেলিকার প্রিয়তা। পুরো 10 তলা ভবনের সমস্ত স্টাফ জড়ো হয়েছে। এই দুই রমণী তারা খুব ভালো করেই চেনে, কিন্তু তাদের এই নিয়ে ইন্টারেস্ট দেখানো বারণ। তারা মুখ হা করে প্রহেলিকার কথা গিলছে। তো একবার প্রিয়তা, দুজনের মধ্যে কেউ যেন হারার পাত্রী নয়। প্রহেলিকা নাক সিটকে বলল, বাড়িতে রান্না করা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার আমার প্রণয় খাবে না, তোরটা তুই খা। নিজের বলে দাবি করে প্রচণ্ড রেগে গেল প্রিয়তা। রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, আমার প্রণয় মানে কি? ভাষা সংযত করে কথা বলো। উনি শুধু আমার, আর উনি কি খেলো তাতে তোমার কি? প্রহেলিকা রেগে গেল, চিবে চিবে বলল, তোর বিষ তুই খা। প্রণয় আর কিছু বলার পূর্বেই পেছন থেকে ভারী আওয়াজে ধমক দিল প্রণয়। কি হচ্ছে এখানে? এটা কি মাছের বাজার? সবাই এখানে এমন ভিড় জমিয়েছে কেন? পরিচিত আওয়াজ শুনতে পেয়ে চুপ হয়ে গেল দুজনেই। পকেটে হাত ঢুকিয়ে ভুরু কুঁচকে দূরে দাঁড়িয়ে আছে প্রণয়। তার বাঁকানো দৃষ্টি দুজনের উপর নিক্ষিপ্ত। সে পুনরায় বলল, এখানে কি সার্কাস চলছে? সার্কাস দেখানোর জন্য নিশ্চয়ই আপনাদের স্যালারি দেওয়া হয় না? স্টাফদের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল প্রণয়। ঝড়ে বসের ঝাড়ি শুনে উৎসাহী জনতা সকলে যেন লেজ গুটিয়ে পালালো। সরি স্যার, গো টু ওয়ার্ক। স্টাফরা মস্তক তুলল, বিনা বাক্যে স্থান ত্যাগ করলো। প্রণয় আর কিছু বলতে পারল না প্রিয়তা। পলক ফলানোর পূর্বে গটগট পায়ে এগিয়ে এলো প্রণয়। প্রিয়তার হাতের কবজি চেপে ধরে প্রশ্ন করার সুযোগ দিল না। টেনে কেবিনে ঢুকে নিয়ে দরজা বন্ধ করে দিল। আচানক ঘটে যাওয়া কাণ্ডে হতভম্ব হয়ে গেল প্রহেলিকা। কিন্তু কয়েক পল গড়িয়ে ভারী চোখের পাতা দুটো পানিতে টইটুম্বুর হলো। ভীষণ কষ্ট হলো মনে। অভিমানের পাল্লা ভারী হলো। চোখের কর্নিশে নামলো ঝাপসা পানির ফোয়ারা। প্রণয়ের বলিষ্ঠ হাতের গিয়ে পড়ল প্রিয়তার ওপরে। প্রণয়ের বলিষ্ঠ হাতের বাঁধন ছাড়িয়ে প্রথমে টুক করে ঠোঁট ছুঁলো প্রিয়তা। খিলখিল করে হেসে পড়ল। লাঞ্চ বক্সটা টেবিলের ওপর রেখে বসে পড়ো সিইও চেয়ারে। প্রহেলিকার চোখ দুটো ভরে উঠেছে বিষগ্নতায়। প্রণয়ের বুকে হাত গুজে চেয়ে রয়েছে খরগোশের বাচ্চার কাণ্ডে। একে দেখার জন্য বুকের ভেতরটা ভীষণ উচ্চাটন করছিল। এখন শান্তি লাগছে। প্রিয়তার চেয়ারে গা এড়িয়ে রানীর মতো পা ঝুলিয়ে বসলো। ত্রিভুজ আকৃতির পেপার ট্রেট আঙ্গুলের ভাঁজে ঘোরাতে ঘোরাতে উচ্ছ্বাসিত হয়ে প্রণয়ের নকল করার চেষ্টা করলো। গম্ভীর কণ্ঠে বলল, মিস্টার আব্রার শিকদার প্রণয়, আমি আপনার তৈরি ফাইলস আর প্রজেক্টগুলো দেখেছি, ভালো লেগেছে। আমাদের কোম্পানির জন্য আপনি খুব ভালো একজন এমপ্লয়। আমি খুব খুশি। হুকুম শুনে ঠোঁট এখন থেকে আপনার স্যালারি দ্বিগুণ। গুড জব। হুকুম শুনে ঠোঁট কামড়ে হাসলো প্রণয়। টেবিলের ওপর দুহাত রেখে প্রিয়তার দিকে ঝুঁকে এলো। মুখের কাছে মুখে নিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, মালকিনকে খুশি করতে পেরে শ্রমিকের কাজে দিয়েছে। ধন্যবাদ ম্যাডাম, আমার প্রাপ্য দেওয়ার জন্য। চোখ পিটপিট করলো প্রিয়তা। দম আটকে আসছে কথাগুলো শুনে। হাত পা কাঁপছে।
কাঁপছে তার, কিন্তু কাঁপানি পাত্তা দিল না প্রণয়। ভাবছি আপনাকে বোনাস দিতাম, কিন্তু এখন বোনাস দিতে পারবো না মিস্টার প্রণয় শিকদার। বুড়ো কোটালো প্রণয়। প্রিয়তা ফের বলল, দেখেছেন আপনাকে দাঁড় করে কথা বলছি, বসুন বসুন বলে সামনের চেয়ারে বসতে ইশারা করলো প্রিয়তা। প্রণয় বিনা বাক্যে বসে পড়ল। সে কয়েকশো কোটি টাকার ডিল ফেলে এখানে একটা পুচকি মেয়ের এমপ্লয়ি হয়ে বসে আছে। প্রিয়তা মুখ কিঞ্চিত হয়ে হতাশা ফুরিয়ে বলল, নিরাশ, আমি খুবই নিরাশ, সাথে হতাশও। ভাবলাম আপনাকে বোনাস দিতাম মিস্টার প্রণয় শিকদার, কিন্তু আপনার তো সব কিছু ঠিকঠাক, আপনার স্কিন কোয়ালিটি সব ঠিক, তো আপনি আর বোনাস দিয়ে কী করবেন? তো শুনে চোখে সিদ্ধান্ত শুনে চোখে মুখে অসহায়ত্ব ফুটলো প্রণয়ের। ব্যথিত কণ্ঠে বলল, তাহলে কি আপনি চাচ্ছেন আমাকে বোনাস না দিতে? না, এই চাকরি পেলে আমি আমার বউকে না পেলে আমি আমার বউকে খাওয়াবো কি? বোনাসটা দিলে বউকে একটু বেশি বেশি খাওয়াতে পারতাম। হোয়াট, আপনি বিবাহিত? চেঁচিয়ে বলল প্রিয়তা। ইয়েস ম্যাডাম। তাহলে তো আর আপনাকে রাখা যাবে না। বিবাহিত বেটা সারাদিন বউয়ের চিন্তায় ডুবে থাকে, কাজ করে না, তো আপনি বাদ। আচ্ছা, এই কোম্পানি কি আপনার ম্যাডাম? বেয়াদবি নেবেন না, জানতে ইচ্ছে হচ্ছে। প্রিয়তা গর্ব করে বলল, হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন না, আমারও এটা। আমার বাপের কোম্পানি, ভাইয়ের কোম্পানি, জামাইয়ের কোম্পানি, ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডেরও কোম্পানি। আর কিছু শুনবেন? ও আচ্ছা, বিরাট বড়লোকি ব্যাপার স্যাপার। প্রণয় আর কিছু বলবে তার আগে কেবিনের ল্যান্ড ফোন এলো। এমন সময় বিরক্তি হলো প্রণয়, কট করে ফোনটা কেটে দিল। হঠাৎ করে কিছু একটা মনে পড়তে গাল ফুলিয়ে ফেললো প্রিয়তা। লাঞ্চ বক্স ওপেন করতে অভিমানী কণ্ঠে বলল, ওই শাকচুনি আপনাকে রোজ রোজ খাবার এনে দেয় আর আপনি সেটা খান? পরে শান্ত থেকে জবাব দিল, হ্যাঁ, অফিস থেকে তো সবাই লাঞ্চ প্রোভাইড করা হয়, তো এই তো এই আর কি। একদম কথা ঘুরাবেন না। বলতে বলতে প্লেটে ডাল ভাত সবজি তরকারি বেড়ে দিল প্রিয়তা। প্রণয় বসা থেকে দাঁড়িয়ে পড়লো, একটা চেয়ার টেনে প্রিয়তার পাশে গিয়ে বসে পড়লো। প্রিয়তার চেয়ারে হাত টেনে একদম কাছে এনে নিল। প্রিয়তা তুলো তুলো গালে আদরের ছোঁয়া দিয়ে বলল, আমি কথা ঘুরাই না, তুই তো আমায় কোনোদিনও বারণ করিসনি, তাই খেতাম। প্রিয়তার নাক ছিটকালো, মনে মনে হাসলো। প্রণয় প্রিয়তার নাকের কাছে নাক ঘষে দিয়ে বলল, খুব হিংসে হচ্ছে তাই না? খুব হিংসে। মুখ কালো করে বলল প্রিয়তা। ওরে আমার বাবুলে, আর হিংসে করতে হবে না, আমার হিংসেটে আল্লাহ দিব। প্রিয়তা মুখ বাঁকালো। প্রণয়ের উড়োতে ইশারা করে বলল, এখানে আসো। যান। অভিমানী বেচারি প্রিয়তা বিরোধ করলো, না যাব না। প্রণয় জোর করে ওকে তার বাহুতে বসিয়ে নিল। এই সকল দৃশ্য বাহির থেকে দেখছিল প্রহেলিকা। তার ভেতরটা যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। তাদের প্রতিটা কর্ম, প্রতিটা দৃশ্য প্রহেলিকার বুকের ভিতরে যেন বানামা তাণ্ডব শুরু করে দিয়েছিল। এদিকে প্রণয় প্রিয়তার গাল টেনে দিয়ে বলল, এবার এই অদমের কপালে খাবার জুটবে। প্রিয়তা দ্রুত মাথা ঝাঁকালো, নিজ হাতে ভাত মাখিয়ে তুলে দিল প্রণয়ের মুখে। ইলিশ মাছের ডিমটা ভেঙে মুখের সামনে তুলে বলল, হ্যাঁ করুন। প্রণয় তাই করল। মজা হয়েছে? হ্যাঁ, তুই তো অনেক মজা, অসভ্য নির্লজ্জ লোক। আমার কথা বলিনি, খাবারটা কি মজা হয়েছে বলতে পারবো না, কিন্তু নিজেকে মহাবিশ্বের সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। বাট আই ক্রে মাই ফ্রেশ প্রোটিন। ছি। এই তুই ছি বললি কেন? প্রিয়তা ভাবলেশীন জবাব। যে কল চাপলে পানি বের হয় না, সে কলের পানি দিয়ে তৃষ্ণা মেটানো মানে পাগলের মনে সুখ। চাপার মতো চাপার জোর থাকলে আর কলের প্রতি ভালোবাসা থাকলে পানি এক না একদিন ঠিক হয়ে আসবে। ছি ছি, আপনাকে ভালো করা আমার কর্ম নয়, চাপুন আপনার কল, দেখুন পানি আছে কিনা। বলে আরেক লোকমা খাবার তুলে দিল প্রিয়তা। প্রণয় আঙ্গুল চেটে পুটে নিচ্ছে নিমিষেই। বলে আরেক লোকমা খাবার তুলে দিল প্রণয়ের মুখে প্রিয়তা। প্রণয় আঙ্গুল চেটে পুটে নিচ্ছে। প্রিয়তা ভীষণ তৃপ্তি পেল তার প্রাণপ্রিয় পুরুষকে খাইয়ে দিতে পেরে। প্রণয়ের চোখে মুখে ফুটে উঠেছে তীব্র সন্তুষ্টির ছাপ। দুজনের সুখী মানুষ, যাদের চোখে মুখে উচ্ছ্বাসটা বলে যেন তারা কতটা সুখী। প্রহেলিকার দেখতে পেল না, দৌড়ে চলে গেল সেখান থেকে। প্রণয় খাবার শেষ করে তৃপ্তি ঢেকুর তুলল। প্রিয়তা অন্য দিয়ে মুখ মুছিয়ে বলল, প্রিন্সেস, আই এম হাংরি। প্রিয়তা যেন শক খেলো, চোখ বড় বড় করে বলল, মাত্রই না আপনি 450 গ্রাম ভাতের সাথে 250 গ্রাম তরকারি খেলেন? বাহ, তুই মেপে নিয়ে এসেছিস? জি না, এই লাঞ্চ বক্সের অ্যাবিলিটি অনুযায়ী বললাম। এই কি চাই আপনার?
প্রিন্সেস, এই কি চাই আপনার? এমন করছেন কেন? আপনার মতলব কিন্তু ভালো ঠেকছে না। প্রণয়ের কণ্ঠে নেশা। উফ, এমনিতেও আমার মতলব কোনো কালে ভালো থাকে না জান। কথাটুকু শুনে লাফ দিয়ে উঠল প্রিয়তা। ভরত কণ্ঠে বলল, একদম এগোবেন না। বাঁকা হাসলো প্রণয়। সেও বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। পা দুটো এক পা দুপো করে পেঁচাতে পেঁচাতেই গ্লাসের সাথে লেগে গেল প্রিয়তার। প্রণয় পকেটে হাত ঢুকিয়ে ধীর কদমে এগিয়ে এলো তার দিকে। ঠোঁট কামড়ে হাসলো প্রণয়। কাচের দেওয়ালের দুপাশে হাত রেখে নিজেই প্রিয়তার বাহুবন্ধ নিতে ধরল। থির থির করে কাঁপছে প্রিয়তা। ঠোঁট দুটোর পানে ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। প্রণয় নেশালো চাহনিতে শিরশির করছে তার পুরো শরীর। প্রণয় ভাই, এখানে না প্লিজ, কেউ দেখে ফেলবে। সব দেওয়াল থেকে হাত সরিয়ে বাঁকানো কোমর পেঁচে ধরল প্রণয়। হ্যাঁচকা টান দিল, সাথে সাথে বুকের ওপর হামলে পড়ল প্রিয়তা। বুকে পড়ার তীব্রতায় চোখ মুখ কিচকে বন্ধ করে নিয়েছে সে। ততুনিতে হাত রেখে কয়েকবার স্লাইড করলো প্রণয়। মুসরি করতে থাকলো প্রিয়তা। ছটফট করছে কিছুক্ষণ। প্রণয় গভীর হসি কণ্ঠে বলল, তাহলে আমার ডেজার্ট খাই যান। প্রিয়তা লম্বা মাথা নিচু করে নিল, ছোট করে জবাবে দিল, গুডগার্ল বলে প্রিয়তা তুলতুলে ঠোঁট থেকে আঙুল সরিয়ে নিজে ঠোঁট ডুবিয়ে দিল প্রণয়। কয়েক মুহূর্তের ব্যবধানে নরম আদরের স্পর্শগুলো যন্ত্রণা মেশানো সুখে পরিণত হতে লাগলো। উন্মাদের মতো প্রিয়তাকে চেপে ধরে ঠোঁটের রফ কিস করতে লাগলো প্রণয়। প্রিয়তার চোখ বুজে প্রণয়ের ঘাড় খামচে ধরেছে। কয়েক মুহূর্ত যেতেই ছটফট করে উঠল মেয়েটা। প্রিয়তা বাক্য স্পষ্ট এলোমেলো। ঝাড়ুন প্রণয় ভাই, ওইদিকে। ডোন্ট টক টু মাই বেবি গার্ল, জাস্ট ফিল মাই টাচ অ্যান্ড ফিল মাই লাভ। প্রণয় ঠোঁট ছেড়ে দিয়ে ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। গলা থেকে প্রেতের সাদর না খুলে দূরে ছুঁড়ে মারল প্রণয়। পাগলের মতো ডুবালো তার ব্যক্তিত্ব সাম্রাজ্যের মায়াবিনীর কাছে। প্রণয়ের অস্থিরতা কিছুটা সামলাতে সামর্থ্য হচ্ছে না প্রিয়তা। তার চোখে আটকে আছে বাইরে, যেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে কিছু এমপ্লয় এদিকে আসছে। ট্রান্সপোর্টের গ্লাস একেবারে চোখ তুলে তাকাতে দেখে ফেলবে প্রণয়। ভাই, ওই প্রো এমপ্লয় একদম কাছে চলে এসেছে। চোখ কিছু বন্ধ করে নিল প্রিয়তা। খামচে ধরল প্রণয়ের শার্ট। প্রিয়তার নেশাক্ত হারানো প্রণয় এক ফাঁকে রিমোট প্রেস করে দিল। সাথে সাথে ট্রান্সপোর্ট স্মার্ট গ্লাস ব্লার হয়ে গেল। ভেতর থেকে দৃশ্যগুলো যেন স্পষ্ট দেখা যাচ্ছে, বাহিরে থেকে ভেতরের স্পটটা সম্পূর্ণ অস্পষ্ট। এমপ্লয় অন্যদিকে চলে গেল। প্রণয়কে ধাক্কা দিয়ে চেয়ারের ওপর বসিয়ে দিল প্রিয়তা। প্রণয় অস্বাভাবিকভাবে কাঁপছে। তার নিঃশ্বাসের বেগ বড্ড ভারী এবং এলোমেলো। প্রণয়কে হ্যাঁচকা টান দিয়ে প্রিয়তা নিজের উপর বসালো। এবার তাল সামলাতে পারল না প্রিয়তা। মাথা খারাপ করে দিচ্ছে এই লোকটা। প্রণয়ের কালো ব্লেজার টেনে টুনে খুলে ফেললো প্রিয়তা। সাদা শার্টের ওপর থেকে বেশ কয়েকটা বোতাম খুলে দিল, পুরুষালী গলায় মুখ ডুবিয়ে দিল। উফ, মোর বেবি। দুজনে উন্মাদনের চরম পর্যায়ে পৌঁছাতেই আবারও একসাথে রুমের সবগুলো ফোন বেজে উঠল। সাথে সাথে দরজায় টোকা পড়ল। উত্তেজনায় থরথর করে কাঁপছে দুজন। পাগল লাগছে প্রণয়ের। রাগে রিরি করছে তার মেজাজ। অনাবৃত শরীর হাঁপাচ্ছে মেয়েটাও। দুহাতে চাপড়ে ধরা প্রণয়কে। দীর্ঘশ্বাস ফেলে প্রণয়ের বুকে চিরে প্রিয়তার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসে বলল, তোকে অতৃপ্ত রাখতে কষ্ট হচ্ছে জান, কিন্তু সময় শেষ। এখন আমায় যেতেই হবে। বাকি এতটুকু তুলে রাখিস রাতের জন্য। বলে প্রিয়তার লালাটে দীর্ঘ চুমুনিকে দিল প্রণয়। নাকে নাক ঘুষল। তীব্র অনিচ্ছা সত্ত্বেও যেতে নিতে হাত টেনে ধরল প্রিয়তার। চোখ মুখে অসহ্য কথা নিয়ে মনের আগুনে উনুন জ্বালিয়ে থেকে কেউ একটানে কাঠের টুকরো বের করে দিয়েছে যেন। বড় বড় নিঃশ্বাস ফেলে প্রিয়তাকে কোলে তুলে নিল প্রণয়। বুকের কাছে আগলে ধরে জামা কাপড়গুলো কুড়িয়ে টুকিয়ে এনে ঢুকালো ওয়াশরুমে। প্রিয়তার চোখে মুখে ঠান্ডা পানি ঝাপটা দিয়ে আবারও সুন্দর করে কাপড় পরিয়ে দিল। মেয়েটা এখনো কাঁপছে। প্রণয় আদরে গলায় বলল, গোসল করার মতো কিছু হয়নি, তাই গোসল করার প্রয়োজন নেই, কিন্তু রাতের জন্য রেডি থেকো প্রিয়তমা। বলেই চোখ টিপল প্রণয়। প্রিয়তা তীব্র লজ্জায় মুখ লুকালো প্রণয়ের বুকে। প্রণয়ও ওপরের বোতাম কটা লাগিয়ে ব্লেজার পরে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো দুজন। এখনো ফোন বাজছে। প্রণয় তীব্র বিরক্তি নিয়ে ফোন তুলো। ওপারের ব্যক্তি কিছু বলার সুযোগ না দিয়ে দাঁত কিরমির করে বলল, আসছি। আর একবারও ফোন দিলে খবর আছে, বলে কট করে ফোন কেটে দিল প্রণয়। প্রিয়তা আবারও নিজের চেয়ারে বসালো। জাভেদ ফোন দিয়ে দ্রুত বলল, আমার কাট। প্রিয়তা আবারও
প্রিয়তাকে আবারও নিয়ে নিজের চেয়ারে বসলো। জাভেদকে ফোন দিয়ে দ্রুত বলল, আমার কার্ডটা নিয়ে যাও, আর পাশে সব থেকে কিছু কেক, পেস্ট্রি আর চকলেট নিয়ে আসো। বলে ফোন কেটে দিল প্রণয়। 5 সেকেন্ডের মধ্যে হুড়মুড় করে কেবিনে প্রবেশ করলো জাভেদ। প্রণয় ওয়ালেট থেকে কার্ড বের করে জাভেদের হাতে দিল, সেটা নিয়ে চলে গেল জাভেদ। প্রণয় চেয়ারের দুপাশে হাত রেখে আবারও সময় নিয়ে চুমু খেলো প্রিয়তার ললাটে। মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বলল, আমি যাই জান, মাত্র 2-3 ঘন্টা লাগবে। যেটা চাই জাভেদকে বলবি, এনে দিবে। প্রিয়তা মাথা ঝাঁকালো, আমি যাচ্ছি। বুড়ো কুচকালো প্রণয়। শুধু তাহলে কি? আমি যে এতগুলো হাতে দিলাম, আমার বুঝি কিছু পাওনা নেই? প্রিয়তা লজ্জা পেল, চোখ মুখ বন্ধ করে নিল। আমি আসি জান, আমি না আসা পর্যন্ত তুই কিন্তু কোথাও যাবি না, বলে কেবিন থেকে বেরিয়ে গেল প্রণয় শিকদার। কিছুক্ষণ পর ঝুড়ি ভর্তি কেক, পেস্ট্রি, চকলেট নিয়ে হাজির হলো জাভেদ। পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, আর কিছু এনে দেবো ভাবি? প্রিয়তা ঝলমলে হাসি উপহার দিল, দুপাশে মাথা নাড়িয়ে বলল, না। প্রিয়তা হাসতে দেখে ভালো লাগলো জাভেদের। গলে গিয়ে বলল, আপনি অনেক ভালো ভাবি, কত সুন্দর করে হাসেন, অথচ স্যারকে কিছু বলতেই পারি না, উনি অমনি। তৎক্ষণাৎ জাভেদের ফোন এলো। বেরিয়ে গেল জাভেদও। প্রিয়তার পছন্দের চকলেট ছড়িয়ে খেতে শুরু করলো। মিনিট 20 পরই টুনটুন করে শব্দ হলো ফোনের মেসেজের। প্রিয়তা পায়ের ওপর পা তুলে ফেভারিট চকলেট পেস্ট্রি খেতে খেতেই ফোনটি হাতে নিল। স্ক্রিনে প্রিয়স্মিতার নাম ভাসছে। প্রিয়তার নোটিফিকেশনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে ঢুকে দেখলো সেখানে বেশ কয়েকটা মেসেজগুলো এমন, তুই যেখানে থাকিস, যে অবস্থায় থাকিস, এক্ষুনি উদয় সরণির সামনে আয়, জরুরি কথা আছে, খুব আর্জেন্ট, এক্ষুনি মানে এক্ষুনি আয়, আমি অপেক্ষা করছি। মেসেজগুলো দেখে কপাল কুঁচকালো প্রিয়তা। এত তারা কিসের? সে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে প্রিয়স্মিতা নাম্বারে ফোন লাগালো, কিন্তু নাম্বার সুইচ অফ বলছে। প্রিয়তার মনে একটু অস্বস্তি হলো এই বিষয়টা। প্রিয়তা 2-1 মিনিট ভেবে কোনো কুলকিনারা পেল না। যেভাবে আর্জেন্ট করে বলছে, নিশ্চয়ই কোনো দরকার হবে। প্রিয়তা আর কিছু ভাবতে পারল না। প্রণয়ের বেরোনোর 2 থেকে 3 ঘন্টা লাগবে। প্রণয়ের বেরোতে 2 থেকে 3 ঘন্টা লাগবে, তাই প্রিয়তা কাউকে কিছু না বলে অফিস থেকে বেরিয়ে গেল। মনে মনে ভেবেই রাখলো, বাড়ি পৌঁছে ফোন করে জানিয়ে দিবে। উদয়সরীর সামনে পরপর দাঁড়িয়ে আছে দুটো কালো জিপ, যেখানে নারী পাচারের দালাল অসন্তোষ আর তার সাঙ্গপাঙ্গ। এই অসন্তোষ ASR তথা আবরাশিকদার প্রণয় নারী পাচার অর্থাৎ হিউম্যান ট্রান্সফারের অন্যতম সোর্স। এরাই হাজার হাজার নারী সাপ্লাই করে ASR এর কাছে, সাধারণ মেয়েদের ধরে নিয়ে বিক্রি করে দেয়। এবার ASR এর অর্ডার আছে 2 দিনের মধ্যে 1000 মেয়ে লাগবে। তাই তো শুধু অর্ডার করেই খালাস, আসল হ্যাপাতে হয় অসন্তোষকেই। বললেই তো আর হয় না, মেয়ে কি গাছে ধরে নাকি যে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসবে? রাবিশ। অসন্তোষ 2 হাত কপালে চেপে বসে আছে আর পলাশদের বলল, ভাই এখনো 20টা মেয়ে বাকি, আর সময় সন্ধ্যায় শেষ। বস সময় মতো মাল না পেলে প্রচুর খেপে যাবে। 1000 মেয়ে রাশিয়াতে সাপ্লাই দেওয়া হবে, অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে। আজ সন্ধ্যার মধ্যে মেয়ে হাজির করতে না পারলে মাথা উড়িয়ে দিবে। মহাবিরক্ত হলো অসন্তোষ। উফ করতে ঘ্যান করিস না তো, দেখছিস এমনি চিন্তায় মরছি। ভাটনা বকে মেয়ে খোঁজ। আর 20 বলিস কেন? মাত্র 2টো গাড়িতেই তুলে ফেলে বললাম। মাথা চুলকালো পলাশ। ওই আর কি, 18টা। বিদেশি বাঙালি মালের ব্যবহৃত চাহিদা অনেক বেশি। কয়েক ঘন্টার মধ্যে 18টা মেয়ে জোগাড় করে 1000 মিল করতেই হবে। চিন্তা মাথা ফেটে যাচ্ছে অসন্তোষের। সে গাড়ি থেকে নেমে দাঁড়ালো, সাথে সাথে হাতের ধারে ঝাঁকি দিল পলাশ। ধূরশালায় কি হয়েছে? দেখছিস না চিন্তায় আছি? ভাই ওই যে ওইদিকে দেখেন। কোন দিকে? ওইদিকে, বলে হাতের তঞ্চনি করে ইশারা দিল পলাশ। অসন্তোষ ভুরু বাঁকিয়ে তাকালো ওদিকে। অপরূপ সৌন্দর্য অল্প বয়সী একটি মেয়ে উদয় সরণির বিশাল স্ট্যাচুর ছায়ায় দাঁড়িয়ে আছে। দুপুরের তপ্ত রোদে লাল হয়ে আছে তার ফর্সা মুখ। অসন্তোষ বাঁকা হাসলো পলাশের পানে চেয়ে, বলল, আরেকটা পাখি পেয়ে গেছি, এটা নিব। দেখেও তো বড়লোক মনে হচ্ছে। বড়লোক ছোটলোক দেখে আমার কাজ না। মালটা দেখ কি টাটকা, খাসা একটা মাল। এরকম মাল আর কটা আছে? তাহলে তুলে আনি যা। পলাশ ছেলেদের ইশারা দিল। প্রিয়তার দিকে তাকিয়ে বাঁকা হাসি সিগারেটে টান ধরালো অসন্তোষ। তাকে নোংরা নজরে ঘুরে ফিরে দেখতে লাগলো। প্রিয়তা এই গরমে ঘেপে একদম হাঁসফাঁস করছে। প্রচণ্ড বিরক্তির সাথে ক্ষিপ্ত প্রিয়স্মিতার ওপর। উদয় সরণির নিচে একের পর এক কল করছে, টেক্সট দিচ্ছে প্রিয়স্মিতাকে, কিন্তু কোনো খবর নেই তার। পানীয়টুকু শেষ হয়ে সোজা দাঁড়িয়ে আছে প্রিয়তা। মাথা চক্কর দিয়ে সে
কয়েক সেকেন্ড ব্যবধানে অন্ধকারে তলিয়ে পুরো পৃথিবী। হাত থেকে ছিটকে পড়লো পানির বোতল, সেন্স হারিয়ে মাটিতে লুটে পড়ে প্রিয়তা। সিগারেটের সুক্তান দেয় অসন্তোষ, যা মাল 3টাকে নিয়ে জায়গা মতো রেখে আয়, বাকি 17টা জোগাড় করলে শেষ। হ্যাঁ বলে অ্যাসিস্ট্যান্ট মিস্টার পিউরসনের কাছে রেজিস্টার করে দিস, না হলে ওই বিদেশি শালা মাল এদিক ওদিক করবে, তারপর দোষ হবে আমার এই অসন্তোষের। আচ্ছা ভাই বলে জিপ নিয়ে চলে গেল পলাশ। দীর্ঘ 4 ঘন্টার মিটিং শেষ পর্যায়ের দিকে রেখে বেরিয়ে এলো প্রণয়। সাদমান শিকদার যেতে বারণ করেছিলেন, বারবার চোখ রাঙিয়ে দিচ্ছিলেন, তবুও বাবার দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে বেরিয়ে যায় প্রণয়। তার আর কিছুতেই ধৈর্য ছিল না। মন তো পড়ে আছে কেবিনে। সে তড়িঘড়ি করে ছুটে নিজের কেবিনের দিকে। এতক্ষণ যে কিভাবে মনকে আটকে রেখেছে সেটা কেবল সেই জানে। এমনিতেও অজানা কারণে অশান্ত লাগছে তার মস্তিষ্ক, প্রচণ্ড চিন্তায় তপ্ত দুপুরে নেই খাখা করছে বুকটা। তক্ষুনি মেয়েটাকে বুকে চেপে ধরতে অস্থির হৃদয়ে একটু স্বস্তি মিলত। প্রণয় অধৈর্য হয়ে কেবিনে প্রবেশ করতে অবাক হয়ে যায়। তৃষ্ণাত চোখ দুটো চাতকে নেয় খুঁজত সুখ পাখিকে, কিন্তু প্রণয়ের বুকে নেয় সেই রুমটাও খাখা করছে, সেই নিষ্ঠুর মানবিক কোথাও নেই। প্রণয়ের চোখ দুটো তবুও খুঁজলো তাকে। টেবিলের ওপর চারদিকে চিপস চকলেট প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু সে খরগোশের বাচ্চাটা কোথায়? অর্থাৎ অধৈর্য হলো প্রণয়। তপ্ত নিঃশ্বাস ফেলে হাঁক ডাকলো, অতি আদুরে কণ্ঠে বলল, জান, রক্তচাপা পাখি, আমার আল্লাদি বউ, তুমি কোথায়? কিন্তু কোনো সাড়া এলো না। প্রণয়ের উন্মাদনা সত্তা যেন উত্তাল হলো প্রিয়তার সান্নিধ্য লাভের তৃষ্ণায়। হাঁসফাঁস করলো প্রণয়। ওয়াশরুম দেখলো, কিন্তু সেটাও নেই। কোথায় গেল খুঁজে পেল না। তখনই রাগ লাগলো প্রণয়ের। অভিমানী বুক ভারী হলো তার। বিয়াদব মেয়েটা তাকে না বলেই চলে গেছে। বুকের ভেতর চলে উঠলে এক উত্তাপ চাপ। প্রণয় এগিয়ে এলো, গায়ে এলিয়ে দিল চেয়ারে। চোখ বুজে মনে পড়ে গেল তখনকার কথা। অজান্তে ঠোঁটের ফাঁকে ফুটে উঠল এক চিলতে হাসি। মুহূর্ত বিমানের কালো মেঘগুলো দূরে সরে গেল। প্রণয় চোখ মেলে সোজা হয়ে বসলো। ভীষণ রকম তাড়না অনুভব করলেও প্রিয়সী আহ্লাদের কণ্ঠ শোনার ক্রেভিং সামলাতে পারল না প্রণয়। পকেট হাতড়ে সাইলেন্ট মোডে রাখা ফোনটা বের করল। ফোন ধরার উদ্দেশ্যে পাওয়ার বাটন প্রেস করতে মুখের উজ্জ্বলতা গায়েব হয়ে গেল এক নিমিষে। দুপুর সন্ধিয়ান আড়ি পড়ল অনেকগুলো ভাঁজ। স্ক্রিনের ওপর জল করছে 535টি ফোন আর নাইট হ্যান্ডেল নাইট রান প্লাস মেসেজ 999 প্লাস মেসেজ কল মেসেজ প্রেরণকারী। নম্বরটা দেখে অজানা সংখ্যায় বুক কাঁপল প্রণয়ের। হৃৎপিণ্ড যেন রক্ত চলাচল বন্ধ করে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই। তা আর সিক্রেট ইনফরমেশনাল কল মেসেজ, যাকে সে রেখেছে 24 ঘন্টা প্রিয়তার উপর নজরদারি করার জন্য। লোকটা প্রতিনিয়ত 24 ঘন্টা প্রিয়তাকে স্টক করে। প্রণয় থাকুক আর না থাকুক, প্রিয়তা যখনই বাড়ির বাইরে বের হয়, এই লোকটাই হয় তার ছায়াসঙ্গী। সেই লোকটা প্রিয়তাকে প্রণয়ের স্ত্রী হিসেবেই জানে। প্রণয় লোকটাকে নিজের পরিচয় দিয়েছে বিজনেসম্যান আব্বাস শিকদার প্রণয় বলে, কারণ সে প্রিয়তার সাথে অন্ধকার জগতের একজনকেও জড়াতে চায় না। সে চায় না ওই দুজনকে কেউ জানুক যে প্রিয়তা তার জন্য কি। প্রণয়ের ভাবনার মধ্যেই আবারও মোমো স্ক্রিন জ্বলে উঠল। হাতের আঙ্গুল হালকা কম্পন দিল প্রণয়ের। তবে সময় নষ্ট না করে ঝটপট রিসিভ করলো। সাথে সাথে ওপাশ থেকে শোনা গেল লোকটির উদ্বিগ্ন কণ্ঠস্বর। লোকটা কাঁপতে কাঁপতে ভীষণ উত্তেজিত হয়ে বলল, সমস্যা? আপনি এতক্ষণ ফোন ধরলেন না কেন? সর্বনাশ হয়ে গেছে। লোকটার কণ্ঠের স্বাভাবিকতা অস্থিরতা দেখা গেল। গলা শুকিয়ে গেল প্রণয়ের। অন্তরে কম্পন ধরল। সে সোজা প্রশ্ন করলো, কি হয়েছে? ভাবে কাঁপছো কেন তুমি? কথা কেন পেঁচে যাচ্ছে? সোজা বলো। তবু উত্তেজনা দমন করতে পারলো না লোকটা। ফের একইভাবে কাঁপতে কাঁপতে বলল, স্যার আপনার স্ত্রীকে 3 থেকে 4 ঘন্টা আগে উদয় সরণির নিচ থেকে কারা যেন তুলে নিয়ে গেছে। আমার তো এক পা নেই, আমি কিছু করতে পারিনি স্যার, আমি লোকগুলোকে চিনতে পারিনি। লোকটার কথায় কানে পৌঁছাতে গেলে ফোনটা ছিটকে পড়ে গেল প্রণয়ের। হাত পা কেঁপে উঠল ভূমিকম্পে নেয়। মনে হলো ধারালো নখ তার কলিজায় কেউ চেপে ধরেছে। লোকটার ওপাশে থেকে হেলো হেলো করছে। হাত পা সহ সমগ্র শরীর কাঁপছে প্রণয়ের। নিজের নার্ভের ওপর নিজের যেন নিয়ন্ত্রণ নেই। প্রাণীকুল যেমন অক্সিজেনের অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ে, নিঃশ্বাস নেওয়ার ছন্ন ছটফট করে, প্রণয় ঠিক তেমনই করলো। মনে হচ্ছে তার প্রাণশক্তি শুষে নিচ্ছে কেউ ধীরে ধীরে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রণয়ের। অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে যেন তার। অস্বাভাবিক রকম ছটফট করতে করতে এক সময় সেন্স হারিয়ে ফেলে প্রণয়।